বিশ্বকাপ শুরুর আগে একটা অফিসিয়াল ম্যাচ, একটা না দুটো অফিসিয়াল ম্যাচ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু দুর্ভাগ্য প্রথম অফিসিয়াল ম্যাচে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের। বাজে আবহাওয়ার কারণে বাতিল হয়েছে আইসিসির প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। এ নিয়ে আজকে এখন মাঠে আলোচনা করব। পুরো আয়োজন জুড়ে আছি আমি গালিব ইবনে রিয়াজ, আর আমার সাথে স্টুডিওতে আছেন আইসিসির প্যানেল আম্পায়ার সাবেক ক্রিকেটার সাথীরা জাকির জেসি। স্বাগত জানাচ্ছি এখন মাঠে। ধন্যবাদ। শুরুতেই দুর্ভাগ্য বলা চলে, কিন্তু একটা শঙ্কাও মনে হচ্ছে যে আমরা এর আগে দেখেছিলাম যে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন সিরিজটা শুরু হলো তার আগে টর্নেডোতে লন্ডভন্ড হয়ে গেল, যদিও সব কিছুই হচ্ছে এটা অস্থায়ীভাবেই আসলে বানানো হচ্ছে। কিন্তু আজকে যেই মাঠে খেলা সেটা হচ্ছে পেডিভিউ স্টেডিয়ামে, কিন্তু সেখানেও এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচ বাতিল হয়ে যাওয়া, এটা কি একটু শঙ্কা জাগাচ্ছে কিনা? দেখো, ওয়েদারের উপরে তো কারো কোনো হাত নেই, আর বাংলাদেশেও তো অলমোস্ট একই অবস্থা। বাংলাদেশে তো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে ইউএসএতে বাংলাদেশ দল যখন পৌঁছেছে তখনই এরকম একটা টর্নেডোর মধ্যে পড়েছিল। আজকে তো ওয়েদার এত বেশি খারাপ যে আগে থেকেই জানিয়ে দিয়েছে যে খেলা শুরু হওয়ার আরও 1.5 ঘন্টা হাতে ছিল, কিন্তু আগে থেকেই জানিয়ে দিয়েছে। এই ধরনের ওয়েদার থাকলে যেটা হয় যে আগে থেকেই বলা হয় টিমগুলো যেন হোটেল থেকে না যায়, কারণ যেখানে কনফার্ম জানছে যে খেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে হোটেল থেকেই টিমগুলো যায় না। আর নিশ্চয়ই আবহাওয়া এত বেশি খারাপ যে আগে থেকেই বলে দিয়েছে পোস্টপন। আমরা যেটা করি যে আবহাওয়া খারাপ থাকলে বা বৃষ্টি হতে থাকলে টিমগুলোকে বলে দিই যে হোটেল থেকে না যেতে। ডেফিনেটলি আম্পায়াররা আগে চলে যায়, ফোর্থ আম্পায়ার বেসিক্যালি আগে চলে যায়, এবং অনফিল্ড আম্পায়ার বা টিভি আম্পায়াররা থাকে হোটেলে। ফোর্থ আম্পায়ার গিয়ে অবস্থা দেখে যদি বৃষ্টি থামে, যদি খেলার মতো অবস্থা হয় তখন সবাইকে যখন ইনফর্ম করে তখন হোটেল থেকে যায়। এবং তারপরে তো একটা সময় থাকে যে লাস্ট টাইম কতক্ষণ এক্সট্রা টাইম সহ তারপরে খেলাটা হবে কি হবে না সেটা ঘোষণা দেয়। কিন্তু বোঝাই যাচ্ছে যেহেতু খেলার অনেক আগে থেকেই বলে দিয়েছে, তার মানে অবস্থা খুব একটা ভালো না বাংলাদেশের জন্য। এটা একটা মানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যখন পরপর 2 ম্যাচ হেরে গেল বাংলাদেশ, তখন তো মানে শুধু বাংলাদেশ না, পুরো মনে হয় যারা বাংলাদেশের ক্রিকেটকে যারা ফলো করে তারাই মনে হয় একটু শঙ্কায় পড়ে গেছিল আসলে বাংলাদেশ কেমন পারফর্ম করছে। যদিও শেষ ম্যাচটা একটা দাপটীয় জয়ই বলা চলে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেমন আমরা সব ম্যাচে আশা করেছিলাম সেটি শেষ ম্যাচে হয়েছে। আজকেও হয়তো বাংলাদেশ নিজেদেরকে একটু ঝালিয়ে নেওয়ার আরেকটু সুযোগ পেত মনে হয়, সেটাই তো মনে হচ্ছিল না। অবশ্যই আজকের ম্যাচটা যেটা ছিল যে বাংলাদেশ সত্যিকার অর্থে ভালোভাবে এক্সপেরিমেন্ট করতে পারতো, কারণ লাস্ট ম্যাচটা দারুণ খেলেছে বাংলাদেশ। শুধু দাপট বলবো না, মুস্তাফিজের 6 উইকেট দারুণ একটা ব্যাপার, এবং 2 ওপেনার যেভাবে ডমিনেট করে খেলেছেন, সৌম্যর রানে ফেরা এবং তামিম তো ভালো আসলে খেলছিলেন যতটুকু খেলছিলেন। যদিও সবাই এই জায়গাটা এক্সপেক্ট করে অনেক বড় স্কোর, বাট এখন বাংলাদেশি ওপেনারদের জন্য 30-40 করাটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার, 50 করাটা। তো সেই হিসেবে যদি বলি 2 ওপেনার সেট হয়েছেন, এখন বাকি ব্যাপারটা বাকি ব্যাটারদের ঝালিয়ে নেওয়ার একটা ব্যাপার কিন্তু আজকে ছিল। বিশেষ করে লিটনের জায়গাটা থেকে সাকিবও খুব একটা রান পাচ্ছেন না, এবং আমরা লাস্ট ম্যাচে দেখেছি যে অনেককে বসানো হয়েছে। সেই ক্ষেত্রে আজকে দেখার বিষয় ছিল যে কে খেলবেন কে খেলবেন না, কারণ ইন্ডিয়ার সাথে যখন খেলবে প্র্যাকটিস ম্যাচটা সেটা মোটামুটি শিওর যে তারা একেবারেই প্লেইং 11-এ ব্যাটিং অর্ডার যেরকম হবে সেরকমই খেলাবেন, কারণ বিশ্বকাপের আগে ওটা ছাড়া তো আর কোনো অপশন নেই বাংলাদেশের হাতে। এবং আরও একটি বিষয় নিশ্চয়ই খুব বড়, মানে বাংলাদেশ সে জায়গায় নিজেদেরকে আসলে মানিয়ে নিতে পারতো, সেটি হচ্ছে যে যেই মাঠে আজকে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষেও কিন্তু এই একই মাঠে খেলা হবে, তাহলে এটাও বাংলাদেশ আসলে পেল না। এটাও পেল না। মাঠের কন্ডিশনটা আসলে বুঝতে পারলে, উইকেটের কন্ডিশনটা বুঝতে পারলে বাংলাদেশের জন্য খুবই ভালো ব্যাপার হতো, কারণ সচরাচর অন্যান্য মাঠগুলো যেখানে আমাদের আসলে খেলাগুলো হয় সবসময় টেস্ট প্লেইং কান্ট্রিগুলোতেই তো হয়, সেখান থেকে তো ইউএসের উইকেটটা আসলে একেবারেই নতুন। উইকেট বলেন, মাঠ বলেন, সব কিছুই নতুন। সেখানে সব ধরনের সুযোগ সুবিধা আসলেই নেই, কারণ এত অল্প সময়ের মধ্যে, যদিও বিশ্বকাপের মতো একটা বড় আসর হচ্ছে, তারপরেও কিন্তু যেহেতু কালচারের মধ্যেই, ক্রিকেট কালচারের মধ্যে ইউএসএ আসলে নেই, সো তাদের মধ্যে কিন্তু এত কম সময়ের মধ্যে সব কিছু সেভাবে তৈরি করা মানে পসিবল হয়নি। সো যদি আগে পেতো তাহলে বাংলাদেশ হয়তো বা তাদের অবস্থানটা বুঝে যেত যে কীভাবে কী করলে এখানে আসলে শ্রীলঙ্কার সাথে ছকটাও বেঁধে নিতে পারতো। এখন যখন হচ্ছেই না, তখন যেটা হচ্ছে না সেটা নিয়ে আসলে তো চিন্তাভাবনা করে আসলে কোনো লাভ নেই। তবে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের আসলে পরিকল্পনাটা কি? এখন আপনি বললেন যে যেটি প্লেইং 11 যেটি শ্রীলঙ্কার বিপক্ষে যেটি হবে সেটি ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ অলমোস্ট সেটি রাখারই চেষ্টা করবে। খুব একটা তো চেঞ্জ করার জায়গাটাও বাংলাদেশের নেই, কি মনে হচ্ছে? আসলেই নেই খুব একটা চেঞ্জ করার, কারণ যেহেতু 2 ওপেনার সেট হয়ে গেছেন
এখান থেকে আর সরাবেন না, নিশ্চিত সেটা বলা যেতে পারে, কারণ তানজিদ তামিমকে তো সরানোর কোনো প্রশ্নই আসে না। লাস্ট ম্যাচে 50 পেয়েছেন এবং এর আগেও প্রত্যেকটা ম্যাচে আপনি যদি দেখেন অন অ্যান্ড অফ ভালো খেলেছেন, এর আগে যাওয়ার আগেও জিম্বাবুয়ের সাথে ভালো খেলেছেন। সৌম্য মোটামুটি 30-40-এর ঘরে আছে, জিম্বাবুয়ের সাথেও সেরকমই রান করেছিল এবং এই ম্যাচটাতেও সেভাবে করেছে। সো সেই ক্ষেত্রে লিটনের আর উপরে ওঠার কোনো সম্ভাবনা নেই। সো লিটন যেই জায়গাটা আছেন সেখান থেকে যদি টি-20তে আমরা তো সচরাচর লিটনকে দেখি যে টেস্টে কিংবা ওয়ানডেতে একটু নিচের দিকে, টি-20তে আমরা বরাবর লিটনকে উপরের দিকেই খেলতে দেখি। সেই জায়গায় কি টিমের একটা কম্বিনেশনে বড় একটা তফাৎ হয়ে যাচ্ছে কিনা? সেটা তো হবেই, কারণ যে কোনো জায়গায় রাইটি লেফটি একটা কম্বিনেশন থাকলে টিমের জন্য ডেফিনেটলি ভালো। আর লিটন যদি না থাকে সেখানে যদি আমি বলি যে ওপেনারও দুজন লেফটি হয়ে যাচ্ছে, তাওহিদ হৃদয় লেফটি, শান্ত লেফটি, সাকিব লেফটি, মানে টপ 5-এ কিন্তু সবাই লেফটি হয়ে যাচ্ছে ব্যাটার। সো সেই ক্ষেত্রে তো বোলারদের জন্য ইজি, যে কোনো ক্যাপ্টেনের জন্য তাদের তাওহিদ হৃদয় ডানহাতি, যেহেতু তাওহিদ হৃদয় সেখানে আছেন ডানহাতি, এবং শান্ত আছে, সাকিব আছে। সো একটু যদি ডানহাতি বাহাতি কম্বিনেশন করে খেলায় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু ভালো হয়। তারপরে তো মাহমুদুল্লাহ রিয়াদ ডানহাতি আছেন, তো এভাবে কিন্তু কম্বিনেশনটা করেছিল সবসময় দল, যে একটা ডানহাতি একটা বাহাতি, আবার একটা বাহাতি আবার ডানহাতি, সেরকম যদি অপশন হাতে থাকতো ভালো হতো। বাট লিটনের যে অবস্থা সেটা দেখে মনে হচ্ছে না যে টপ অর্ডার বলতে ওপেনিংয়ে নামাবে, বাট খুব বেশি পেছাবে তাও না, হয়তো বা দেখা গেল যে নাম্বার 3-তে বা 4-এই খেলাবেন লিটনকে। সেই ক্ষেত্রে আমাদের অধিনায়ক শান্ত, যদিও বলা বাহুল্য যে তানজিদ তামিম কখনো ভালো ব্যাটিং করছেন, তিনি ধারাবাহিকভাবে আছেন, সৌম্য ফিরলেন, লিটন আর শান্তর বেলায় যেটি, শান্তকে তো বসানোটা খুব একটা, মানে এটা তিনি এখন দলের অধিনায়ক, কিন্তু পারফরমেন্সের দিক থেকে কিন্তু লিটন আর শান্তর গ্রাফটা এখন সেম একই রকম ভাবে কি যাচ্ছে, একই রকম ভাবে যাচ্ছে ডেফিনেটলি। বাট আসলে দুজনে কেউই এখন তাদের বেস্ট সময়টায় নেই। যেহেতু শান্ত ডেফিনেটলি তিনি খেলবেন, সেখানে কোনো ডাউট নেই, এবং আপনার হাতে অপশনও নেই, কোনো অপশন নেই, কারণ শান্ত এবং লিটন দুজনের কথাই বলতে হয়। বাংলাদেশের টপ ব্যাটারদের মধ্যে তাদের দুজনের নাম ডেফিনেটলি থাকবেন, যার কারণে সবসময় টিম ম্যানেজমেন্ট আশা করে যে আজকে না হয় আজকে তো রান করবেই। সো সেই সুযোগটা পাচ্ছেন তারা, হয়তোবা করবেন না, এটা কেউ বলতে পারে না, বাট নিঃসন্দেহে তারা বেস্ট ব্যাটারদের তালিকায় আছেন। তো তাদেরকে সুযোগ যত বেশি দিবেন, একটা তো ক্যালকুলেটিভ রিস্ক সবসময় দলগুলো নেয়, সেটাই নিচ্ছে বাংলাদেশ দল। একটা ছোট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবার ফিরে আসবো এখন মাঠের আয়োজন নিয়ে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন মাঠের আয়োজন নিয়ে। কথা বলছিলাম বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে। যদিও আজকের ম্যাচটা ইতিমধ্যে আমরা জানি যে ওটা পরিত্যক্ত হয়ে গেছে। ইন্ডিয়ার বিপক্ষে নেক্সট ম্যাচ বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ, এবং ইন্ডিয়ার মোটামুটি প্রত্যেক প্লেয়ার আইপিএল খেলেই তারপর তারা গেছে। যদিও মুস্তাফিজদের একটু হলেও আইপিএল পুরো সেশন তিনি খেলতে পারেননি, মোটামুটি একটু অভিজ্ঞতা সেখানে আছেন এই বছরের আইপিএল খেলার। কিন্তু সাম্প্রতিক সময় ইন্ডিয়া যেই লেভেলের, বিশেষ করে আইপিএলে যেই আমরা রানের একটা বলা চলে যে মহড়া, যেখানে প্রায় 600-ও অনেক কোনো কোনো ম্যাচে কাছাকাছি রান চলে গেছে, তো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং এই ওয়ার্ল্ড কাপের আগে প্রস্তুতি ম্যাচেই পাচ্ছে কিনা? ডেফিনেটলি ইন্ডিয়া যে কোনো দলের জন্য চ্যালেঞ্জ, মানে শুধু বাংলাদেশ কেন, সেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ডও ইন্ডিয়ার সাথে খেলার আগে চিন্তা করে, কারণ আইপিএলটা এমনভাবে খেলা হয়, এমন সময়ে খেলা হয়, খুব ভালো প্ল্যানিং করে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এই সময়টা দেয়। সব সময় দেখবেন যে কোনো বড় ইভেন্টের আগে, হয় এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপের আগে আইপিএল খেলে আসতেছে। তো কিন্তু আমরা কিন্তু হিতের বিপরীতে দেখেছি কয়েকটা আসরে যে আইপিএল খেলে প্লেয়াররা অনেক বেশি ক্লান্ত ছিলেন, পরে কিন্তু মেইন যে এরকম বৈশ্বিক আসরে গিয়ে পরে আর ভালো কিছু করতে পারে না, সেটা ঠিক আছে, বাট টি-20 তো খুব লম্বা সময়ের খেলা না। টি-20তে খুব অল্প সময়, খুব অল্প এফোর্ট দিয়ে খুব ভালো পারফরমেন্স করা যায়, এবং সেটার জন্য যতটুকু রেস্ট দরকার সেটা কিন্তু প্লেয়াররা পান। মানে একটা টি-20 ম্যাচ খেলার জন্য 2 দিন বা 3 দিন করে রেস্ট পান প্লেয়াররা। সো সেটা আমার কাছে মনে হয় যে এনাফ টি-20 খেলার জন্য। এটা যদি ওয়ান ডে হতো তাহলে ডেফিনেটলি রেস্টের দরকার ছিল, ফিটনেসের দরকার ছিল। ফিটনেস তো ডেফিনেটলি যে কোনো খেলার জন্য দরকার, বাট টি-20-র জন্য আই থিঙ্ক ইটস ওকে। এবং যেই সবথেকে বড় কথা, ওয়ার্ল্ডের সবথেকে বড় বোলারদের ফেস করেছেন ব্যাটাররা, ইন্ডিয়ান ব্যাটাররা, এবং ইন্ডিয়ান বোলাররা হচ্ছে সবথেকে ভালো ব্যাটারদের এগেনস্টে বোলিং করেছেন। তো তাদেরকে খুব ভালো করে রিড করতে পেরেছেন, ভালো পারফর্ম যারা করেছেন তাদের তো আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে থাকবে। কটা প্র্যাকটিস ম্যাচ খেললো, কি খেললো, তার থেকে বড় কথা আইপিএলে যারা পারফর্ম করে এসেছেন তাদের তো কনফিডেন্স লেভেল খুবই ভালো থাকবে। কিন্তু এখানে একটা বিষয় বাংলাদেশ আসলে অ্যাডভান্টেজে থাকতে পারে কিনা, কারণ আমরা দেখেছি যে আইপিএলকে যখন
মানে আইপিএলের বাজারকে যখন আরও সম্প্রসারিত করার জন্য এবারের যে উইকেটটা আমরা পুরো আইপিএলে ব্যতিক্রম একটা উইকেট দেখেছি, শুনছি যে আইপিএলের যে উইকেট আর আইসিসির কোনো ইভেন্টের উইকেট কিন্তু এক না। সেই ক্ষেত্রে বাংলাদেশকে আসলে একটা সুযোগ নিতে পারে কিনা, যে যখন আইসিসির স্পোর্টিং উইকেটে বাংলাদেশ যখন বল করবে বিশেষ করে, তখন ইন্ডিয়ান ব্যাটাররা, মানে এটা যদি বাংলাদেশ যদি একটা কিছু করতে পারে তাহলে কিন্তু মূল আসরের আগে বাংলাদেশের প্লেয়াররা একটা অন্য লেভেলের মোটিভেশন পাবে। ডেফিনেটলি আমি বলছি না যে জিতেই মোটিভেশন নিতে হবে, ভালো ক্রিকেট খেললে কিন্তু ভালো কনফিডেন্স নিয়ে বিশ্বকাপটা শুরু করতে পারবে। সবথেকে বড় কথা, ব্যাটাররা রান করুক, বোলাররা ভালো বোলিং করুক। ম্যাচ, এই প্র্যাকটিস ম্যাচ জেতা হারার মধ্যে কোনো কিছু নেই। প্র্যাকটিস ম্যাচ সবাই কিন্তু একটু বাজিয়ে দেখে কে কেমন করছে না করছে, সেখানে ইন্ডিয়াও করবে, বাংলাদেশও করবে। তবে বাংলাদেশ ট্রাই করবে যত বেশি বেস্ট পসিবল দলটাকে ট্রাই করানোর, ইন্ডিয়াও কিন্তু সেটা করবে। তবে এখানে সবথেকে বড় ব্যাপার, যারা রান করার তারা যদি রান করে, ব্যাটাররা রানে ফিরে আসুক, বোলাররা ভালো বোলিং করুক, হারা জিতা নিয়ে কোনো চিন্তা নেই। এখানে শুধুমাত্র কনফিডেন্স লেভেলটা ফিরে পাক, সেটাই সবথেকে দরকার। আজকের ম্যাচটা সবথেকে বড় পরীক্ষা ছিল বাংলাদেশের জন্য, কারণ প্রথম দুটো ম্যাচ যেভাবে হেরেছে, তারপর তৃতীয় ম্যাচ যেভাবে খেলেছে, যেভাবে ডমিনেট করেছে, সেটার কিন্তু আজকে আর একটা ধাপ আমরা হয়তো বা দেখতে পারতাম, যে বাংলাদেশ ওই পারফরমেন্সটা যদি কন্টিনিউ ধরে রাখতে পারছে কিনা, হ্যাঁ ধরে রাখতে পারছে কিনা, সেটা আজকে সবথেকে বড় পরীক্ষা ছিল। সেটা যদি করে ভারতের সাথে খেলতে পারতো, সেটা আরো ভালো হতো বাংলাদেশের জন্য। অবশ্যই। একটু বোলারদের নিয়ে কথা বলতে চাই। মুস্তাফিজ লাস্ট ম্যাচে আমরা দেখলাম 6টি উইকেট পেয়েছে, রিশাদ ভালো বল করেছে, কিন্তু তাসকিনকে আমরা এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে তাকে আমরা পাচ্ছি না, হয়তো বা শেষ দিকে গিয়ে পাবো। আবার এই জায়গাটা থেকে বোলিংয়ে এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেই বোলিং অ্যাটাকটা মোটামুটি ফর্মে রয়েছে, কিংবা শেষ ম্যাচে এই ফর্মের একটা ভালো একটা রিদমে এখন আছে বোলাররা? পেস বোলাররা ভালো একটা রিদমে আছে, সেটা তো মুস্তাফিজের বল দেখে বলাই যেতে পারে। রিশাদ কিন্তু অন অ্যান্ড অফ ভালো করছেন। রিশাদ যখন থেকে টিমে এসছে তখন থেকে সব ফরম্যাটে সব দলের সাথে সাকিব কিন্তু রান দেয় একটু এক্সপেন্সিভ। হ্যাঁ, সাকিবকে সেই হিসেবে একটু এক্সপেন্সিভ আমরা দেখেছি, বাট সাকিব এমন একজন বোলার যে কোনো সময় আসলে কামব্যাক করবে, বড় মাঠের বড় খেলোয়াড়। হ্যাঁ, বড় মাঠের বড় খেলোয়াড়। সেই হিসেবে সাকিবকে আমরা ছোট দলের সাথে ভালো করতে দেখিনি আর কি, এই বিশেষ করে এই দুটো ম্যাচে। বাট আশা করছি যে সাকিব সময় মতো ঠিকই জ্বলে উঠবেন। তাসকিনের ব্যাপারটা যেটা আমার কাছে মনে হয়, যে তাসকিনকে একটু রেস্টে রাখা হয়েছে, কারণ শুধু শুধু যুক্তরাষ্ট্রের সাথে খেলিয়ে বা প্র্যাকটিস ম্যাচে খেলিয়ে তার যে ইনজুরিটা আছে, যে কোনো ইনজুরি যত বেশি সময় রেস্ট পাবেন তত ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি। যার কারণে তাসকিন বিশ্বকাপে খেলবেন এটা বোঝাই যায়, তাকে যেহেতু ভাইস ক্যাপ্টেন করে পাঠানো হয়েছে, তার মানে তার ইনজুরিটা অত বড় না, বাট তারপরে যত বেশি রেস্টে রাখা যায় তত ভালো। কারণ দিন শেষে মুস্তাফিজের সাথে আপনার তাসকিনকে অবশ্যই লাগবে। বোলিং নিয়ে আরও কথা বলতে চাই, তার আগে ছোট একটা বিরতি নিতে হচ্ছে। এখন মাঠের আয়োজনে বিরতির পর আবারও ফিরবো। বিরতির পরে আবার ফিরে এলাম। এখন মাঠের আয়োজনে কথা বলছিলাম, যাওয়ার আগে বলছিলাম যে বোলিং নিয়ে একটু কথা বলতে চাই, শরীফুলকে নিয়ে একটু কথা বলতে চাই। যে জিম্বাবুয়ে সিরিজেও মোটামুটি অনেক ভালো বল, এবং আমাদের বলা চলে যে তাকে দিয়েই মোটামুটি তাসকিন না থাকলে আমরা শুরুটা করছি। সেই জায়গায় শরীফুলের ইনসুইং আউটসুইং এটাই তো আমাদের মূল ভরসার জায়গা। সেই জায়গায় এবারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিন্তু শরীফুলকে ওই লেভেলের আমরা পেলাম না। সেটা কি আসলে কন্ডিশনের কারণে সব কিছু মিলে একটু বেখাপ্পা লাগছে কিনা? আপ টু দ্য মার্কটা যেভাবে আশা করা হয়েছিল সেভাবে শরীফুলকে পাওয়া যায়নি। সো এই জায়গাটাতে তাসকিনকে আরও বেশি মিস করা হয়েছে, যার কারণে মুস্তাফিজ কিন্তু তার কাজ করেছে, বরঞ্চ এক্সপেকটেশনের থেকে ভালো করেছে। মুস্তাফিজ তো বহুদিন এত ভালো বোলিং করে না, সেখানে এসে 6টা উইকেট পেয়ে গেছেন। হ্যাঁ, ডেফিনেটলি যে তাসকিন টপ অর্ডারের 2টা উইকেট ছিল। হ্যাঁ, এবং ডেফিনেটলি তাসকিন যেই জায়গাটা আসলে লাস্ট কিছুদিন ধরে, লাস্ট 1-2 বছর ধরে যে জায়গাটা দখল করে আছে, সেই জায়গায় এখনও কেউ আর আসতে পারছেন না। বাট শরীফুলকে প্রক্সি দিতে পারবে শরীফুল, বাট তাসকিনের মতো হয়তো হতে পারবে না, যার কারণে তাসকিন না খেলাটা আমাদের জন্য একটা বড় কি বলবো, যে বড় গ্যাপ এই জায়গাটায়। জুনিয়র সাকিবকেও আমরা কিন্তু এক্সপেন্সিভ দেখছি, সুযোগ দেওয়া হয়েছিল তাকে। অবশ্যই এক্সপেন্সিভ। এবং আমি লাস্ট ম্যাচে যখন খেলা দেখছিলাম, যে দেখা গেল একটা ওভারে 3টা বল খুব ভালো করেছেন, দেখা গেল আরেকটা লেগ সাইড দিয়ে ওয়াইড দিল, কিপার ছেড়ে দিল, 5 রান দিচ্ছেন। এই ধরনের আপনি এই লেভেলে এসে এই ধরনের এক্সট্রা রান দেওয়াগুলো কিন্তু আসলে দেখতে ভালো লাগে না, এবং তার নিজের বোলিং ক্যারিয়ারের জন্য কিন্তু খুব ভালো না। আপনি এত কষ্ট করে 3টা ডট বল দেওয়ার পরে যদি আপনি একটা ওয়াইড দিয়ে 5 রান দিয়ে দিলেন, তাহলে কিন্তু দিন শেষে আপনার নামের পাশে এই রানগুলো লেখা হচ্ছে। সো এটা কিন্তু এক্সপেন্সিভ হয়ে গেছে এর কারণে। একটু যদি ভুলে যেতে চাই যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2 ম্যাচের হার,
একেবারেই বাংলাদেশের জন্য বলা যায় যে আনাড়ি দলের বিপক্ষে আসলে বাংলাদেশ হেরে গেল। যদিও শক্তিশালী আসলে যেহেতু বিশ্বকাপ খেলছে তারাও আসলে কম শক্তিশালী না এবং বিভিন্ন দেশের প্লেয়াররা মিলে, কিন্তু বিশ্বকাপের মূল পর্বে যদি বাংলাদেশকে তার পরের ধাপ যেতে হয় তাহলে হয় গ্রুপ রানার্স পর্যন্ত শেষ সুযোগ, সে জায়গায় হয় দক্ষিণ আফ্রিকা আগে থাকবে নয়তো শ্রীলঙ্কা আগে থাকবে। কতটা জটিল বাংলাদেশের কাছে কিংবা কতটা কঠিন মনে হচ্ছে এই বিষয়টা? আমি তখন চিন্তা করছি দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার আগে পচা শামুকে পাহানা কেটে যায়, আবার যেভাবে ইউএসএর সাথে খেলেছে। প্রত্যেকটা ম্যাচ এখন বাংলাদেশকে খুব হিসেব নিকেশ করে খেলতে হবে, প্রত্যেকটা ম্যাচ শ্রীলঙ্কার সাথে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার সঙ্গে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু একটা বড় একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। অবশ্যই প্রথম ম্যাচে যে জিতে থাকবে, সেটা বাংলাদেশ জিতে থাকলে শ্রীলঙ্কাও কিন্তু একদম সব শক্তি কাজে লাগিয়ে দিবে, কারণ শ্রীলঙ্কাও জানে যে সাউথ আফ্রিকা তুলনামূলকভাবে খুবই টাফ প্রতিপক্ষ। বিশেষ করে আইপিএলে সাউথ আফ্রিকান প্লেয়ারদের যে পারফরমেন্স, সেটা দেখার পর থেকে সবাই কিন্তু সাউথ আফ্রিকাকে হাতে গোনা শুরু করেছেন। সো সেটা যদি হিসাব করি বাংলাদেশের জন্য সবথেকে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কার জন্য বাংলাদেশ। এখন দেখার বিষয় আসলে কি হয়, এবং আমরা আশা করি যে আজকে যেটা ঘটেছে সেটা যেন ইন্ডিয়ার বিপক্ষে না হয়, বাংলাদেশ যেন একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন মাঠের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের এখন মাঠের আয়োজন। তবে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।